মুর্শিদাবাদ এই নামটা তো আমরা অনেকেই শুনেছি এবং অনেকেই গিয়েছি, কিন্তু আদেও কি আমরা এর রহস্য জানি? আদেও কি হাজারদুয়ারি হাজারটা দরজা আছে? এখানে কি সত্যিই জ্যান্ত কবর দেওয়া হয়েছিল? নবাব মির্জাফরের পরিবারের কি ১১০০টি কবর এখানে দেওয়া হয়েছিল? মুর্শিদাবাদ, যেটার আগের নাম ছিল মাকসুদাবাদ, যেটা ১৬ শতকে মুঘল সম্রাট প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু ১৭০৪ সালে মুর্শিদ খলিফা ক্ষমতায় এলে ঔরঙ্গজেবের নির্দেশে তৎকালীন বাংলার রাজধানী বাংলাদেশে ঢাকা থেকে রূপান্তরিত করে এই মুর্শিদাবাদে আনা হয়, আর নবাব মুর্শিদুল্লাহ খানের নাম অনুসারে এই মুর্শিদাবাদ নাম রাখা হয়। কিন্তু ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে ইংরেজরা সিরাজদৌল্লাকে পরাজিত করে বাংলাকে মুঘলদের কাছ থেকে কেড়ে নিয়ে বাংলায় শাসন করতে শুরু করে। হাজারদুয়ারি আসার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, যদি তোমরা ট্রেনে করে আসো তো তোমরা নামতে পারো মুর্শিদাবাদ রেল স্টেশনে, কিংবা তোমরা লালবাগেও নামতে পারো। তো নামার পর টোটো বা অটো যাই হোক করে নেবে, তো তারাকে বলবে হাজারদুয়ারি যাব, তারা তোমাদেরকে ঠিক নিয়ে চলে যাবে। মিনিমাম ১০-২০ টাকা করে ভাড়া নেবে হয়তো। আমরা গাড়িতে এসেছি তো তাই অতটা বলতে পারছি না ক টাকা ভাড়া নেবে। তো চলো এখন আমরা সমস্ত কিছু ঘুরে দেখবো। তো এখন আমরা এসে গেছি কাঠগোলা বাগান, তোমরা দেখতে পারো সামনেই আছে গেট। তো চলো ভিতরে যে সবকিছু দেখবো কিরকম কি কি দেখা যায় না দেখা যায়। তো চলো ভিতরে যাওয়া যাক। তারপর আমি আর আমার ক্যামেরাম্যান ভিতরে চলে যাই, আর তোমরা ভিতরে ঢুকতেই দেখতে পাবে এখানে একটা চার্ট, যেখানে লেখা আছে কাঠগোলা বাগানে কি কি তোমরা দেখতে পাবে। আর এখানে ঢোকার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে, প্রত্যেকজনা ৩০ টাকা করে। তারপর দুটো টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। কত বছর পর আসলে এখানে? ৫ বছর পর। আর আমি ছোটবেলায় এসেছিলাম অনেক আগে। কাঠগোলা বাগানে ভিতরে ঢুকতে প্রথমেই ছিল সুড়ঙ্গ পথ। শোনা যায় এই সুড়ঙ্গ পথ দিয়ে নবাব ও তার পরিবার ভাগীরথী নদী পার করিয়ে জগৎ শেঠের বাড়ি এবং হাজারদুয়ারি পর্যন্ত যেতে পারত, এবং যখন ওদের উপর হামলা করতো তখন এই সুড়ঙ্গ পথই তাদের পালানোর পথ দেখিয়ে দিত। এই সুড়ঙ্গ ভাগীরথী নদীর সঙ্গে মিলিত থাকায় জল ঢুকে এখন ভর্তি হয়ে বন্ধ হয়ে গিয়েছে। কাঠগোলা বাগানে প্রথমেই ঢুকতে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো সুড়ঙ্গ পথ। তো এবার আমরা যাব চিড়িয়াখানা, সেখানে যে দেখবো কি কি দেখতে পাই এবং তোমাদেরকেও দেখাবো। তারপর আমরা ঢুকে পড়ি চিড়িয়াখানা। চিড়িয়াখানার ভিতরে ঢুকতেই দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের পাখি, যেখানে সব নাম লেখা ছিল পাখির, এবং এখানে একটা সুন্দর সুইমিং পুল দেখতে পাই। আদৌ পাখির জন্য না অন্য কিছুর জন্য সেটা বুঝতে পারছিলাম না। তো চিড়িয়াখানায় প্রথমে ঢুকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো বিভিন্ন ধরনের পাখি এবং মাছ যেগুলো ছিল আর কি, সেগুলো দেখতে পেলাম। তো আরো ভিতরের দিকে যাচ্ছি, আরো ভিতরে ঢুকে দেখতে পাই এখানে অনেকগুলো খরগোশ রাখা, এবং এখানে একটা পার্ক করা মানুষের আরাম করার জন্য। তারপর আমরা চলে আসি নাচমহলের সামনে, আর এখানে প্রথমেই লেখা ছিল যে ছবি তুলবেন না, তাও আমি কিছু ছবি তুলে নিয়েছি, সেগুলো দেখাচ্ছি, দেখে নিন। কাঠগোলা বাগান ঘোরা হলো, সবকিছু কমপ্লিট করে তো এবার আমরা যাব যে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল, তো সেই কবরটা দেখতে দেখলাম। আর সব থেকে মানে যেটা বেশ মানে দেখাচ্ছিল সেটা হলো সুড়ঙ্গ পথ, সেটা সব থেকে ওখানে ইউনিক ছিল। আর সেরকম মানে বেটার মানে ভালো কিছু ছিল না। তারপর আমরা চলে আসি জ্যান্ত কবর দেখতে। ভিতরে ঢুকতেই দেখতে পাই এখানে সুন্দর করে বাগান করা, আর নিচে ছিল তার কবর। তো এটা হলো আজিবুন নেসা বেগমের জীবন্ত কবর। শোনা যায় আজিবুন নেসা বেগম ছিলেন নবাব মুসিউলির খানের কন্যা। শেষ বয়সে তিনি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। বিভিন্ন জায়গা থেকে নামি দামি ডাক্তার এবং কবিরাজ ডেকেও তার রোগ সারেনি। তবে শেষমেশ এক কবিরাজ তাকে নির্দেশ দেন, তিনি যদি ৩ বছরের নিচে শিশুদের লিভার এবং যকৃৎ দিয়ে ওষুধ খান খুব তাড়াতাড়ি সেরে যাবেন। সেই নির্দেশে অনেক গ্রাম থেকে ৩ বছরের শিশুদের এনে হত্যা করে তাদের লিভার বা যকৃৎ এনে দিতেন, আর সেই লিভার দিয়ে আজিরুন্নেসা বেগম ওষুধ খেতেন। কিছুদিন পর নবাব মুর্শিদুল্লাহ খান এই ঘটনা জানতে পেরে তার কন্যাকে এখানে জীবন্ত কবর দিয়ে দেয়, এবং তার কবরের উপর দিয়ে হাঁটার জন্য সিঁড়ি করে দেন, যাতে এখানে নামাজ পড়তে এসে মানুষজন তার কবর ডেঙ্গিয়ে যান। আর এই কবরের উপর দিয়ে ডেঙ্গিয়ে পেরিয়ে গেলে নাকি তার পাপ কমবে। এমনই একটা ঘটনা এখানে লোকের মুখে শোনা যাচ্ছে। জ্যান্ত কবর মানে দিয়া দেখা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি যাব সেটা হলো নাসিপুর রাজবাড়ি। তো রাজবাড়ি যে কি কি দেখতে পাই সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। তারপর আমরা চলে আসি রাজবাড়ি, আর এখানে প্রবেশ মূল্য ছিল ২০ টাকা। তারপর দুটো টিকিট কেটে দুজন মিলে ঢুকে পড়লাম। নসিপুর এই রাজবাড়িটি ১৯৬৫ সালে রাজা কিপ্টিনচন্দ্র বাহাদুর এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন। এটি ছিল ডেভিড সিংয়ের দরবার। এই রাজবাড়িতে দেখার মতন ছিল পুরাতন যুগের মন্দির এবং ধ্বংস হয়ে যাওয়া ভাঙাচুরো, এবং ভিতরে ছিল রাজা রানীদের ছবি,
তারা যেই জিনিসগুলো ইউজ করতো সেই সব জিনিসগুলো এখানে দেওয়া ছিল। ঘড়ি, আলমারি, ডাইনিং টেবিল, আরো বিভিন্ন ধরনের জিনিস ছিল। আর সবকিছু কিন্তু ছবি তোলা এখানেও বারণ ছিল, তাও আমি ছবি তুলে নিয়েছিলাম। আর এই রাজবাড়ির ভিতরে এই ছবি দেখার মতন ছিল। তো নাসিপুর রাজবাড়ি দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখতে যাচ্ছি যে 1100টি কবর। তো এখানে ঢোকার জন্য তোমাকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। আর এখানে সাইনবোর্ডে লেখাই ছিল নবাব আর মির্জাফর তার পরিবারের ঐতিহাসিক 1100টি কবর স্থান। তারপর আমরা ভিতরে ঢুকে পড়ি। এখানে কবর দেওয়া হয়েছে মির্জাফরের 4 ছেলে এবং তার পরিবার, মোট মিলিয়ে 1100টি কবর। আর এখানে কবরগুলো খুব সুন্দর করে দেয়া ছিল। আর এখানে লেখাও ছিল কার কোনটি কবর, কিন্তু মুছে যাওয়ার কারণে বোঝা যাচ্ছিল না। তো এবার সব থেকে আমরা যাব কামান দেখতে, মানে এই কি বলবো, হাজারদুয়ারির সব থেকে বড় কামান যেটা মুর্শিদাবাদে। আচ্ছা, তা ভিতরে আসতে এখানে দেখতে পাচ্ছিলাম সাইনবোর্ডে লেখা আছে এর বিষয়ে। তারপর আমি আর আমার বন্ধু মিলে এটাকে পরীক্ষা করতে লাগলাম যে কত ফুট হতে পারে। আমরা বুঝতে পারছিলাম না, তা করতে করতে এই চাচা কোথা থেকে এসে হাতে মেপে বলে দিল কত ফুট হবে। চাচা কত কত হলো? 12। ক ফুট হবে? 18 ফুট। তো চলো, কামান দেখা কমপ্লিট হয়ে গেল। এখন দেখবো আমরা ফতি মসজিদ। তো ফতি মসজিদে যেয়ে দেখবো কিরকম সেটা। তো চলো যাওয়া যাক, ফতি মসজিদ যাই, তারপর হাজারদুয়ারি যাব যেটা মেন। তারপর মসজিদের সামনে আসতে মসজিদটাকে দূর থেকে অনেক সুন্দর লাগছিল। আর এখানেও মসজিদের বিষয়ে অনেক কিছুই লেখা আছে, তোমরা পারলে পড়ে নিতে পারো। ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখবো কিরকম, মানে এটা আমি প্রথমবার আসছি এখানে, আগে আসেনি এই ফতুয়া মসজিদ যেটা বলছে। তো চলো ভিতরে যেয়ে দেখবো কি দেখবো। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এই মসজিদের বিষয়ে সেরকম কিছু ছিল না, এখানে নবাবরা সব নামাজ পড়তে আসতো। আর এই মসজিদটাকে ফতুয়া মসজিদ কেন বলা হয় আমরা সেটা জানতে পারিনি, কিন্তু আমার আইকু বলছে এইদিকে 1000 রকম দরজা করা বা ফোকর করা, এই জন্যই ফতুয়া মসজিদ বলা হয়। তো হাজারদুয়ারির বাইরে যেই জিনিসগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরলাম। এবার আমরা দেখব মেন যেটা মানুষ সবাই দেখতে আসে, তো সেটা দেখতে যাব, সেটা হলো হাজারদুয়ারি। তো চলো এখন আমরা দুজন যাব হাজারদুয়ারি, সবকিছু দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। চলে এসেছি ভিতরে, টিকিট কাটতে হলো। তো এমন কোনো জায়গা নাই যে টিকিট কাটতে হচ্ছে না, টিকিট কেটে সব জায়গায় ঢুকতে হচ্ছে। তো চলো এখন ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখছি। প্রচণ্ড পরিমাণ রোদ আজকে। সকালের দিকে মানে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, এখন তো মানে রোদে ফাটিয়ে দিচ্ছে। ব্রিটিশ যুগের বাংলার এক নিদর্শন হলো এই হাজারদুয়ারি প্লেস, যে প্লেসটির পূর্ব নাম ছিল বরাকটিয়া। 3 তলা বিশিষ্ট এই প্লেসে রয়েছে 1000টি দরজা, যার মধ্যে 900টি আসল দরজা আর 100টি নকল দরজা। এত বড় প্লেস বর্তমানে এখন একটি মিউজিয়াম, যার ভিতরে রয়েছে আগেকার দিনের পুরনো জিনিসপত্র, আসবাবপত্র, অস্ত্র শস্ত্র, যুদ্ধে ব্যবহৃত অনেক সামগ্রী, এই সবই রয়েছে, যেটা 1837 সালে হুমায়ুন প্রতিষ্ঠিত করেন। এছাড়া এই হাজারদুয়ারি প্লেসে উল্টো দিকে রয়েছে আদিনা মসজিদ আর এই ক্লক টাওয়ার বা ঘড়িঘর, যে ঘড়িটি 1837 সালে সিরাজন শাহ লন্ডন থেকে এনেছিলেন। আর এই ছিল এক কামান, যেটা ছিল বাচ্চাবলী কামান। আর এই কামানের এমন নাম হওয়ার পেছনে কারণ রয়েছে, লোকের মুখে প্রচলিত এক ইতিহাস। অনেকেই মনে করেন এই হাজারদুয়ারি প্লেস নবাব সিরাজউদ্দৌলা প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু না, নবাব আমলের পর হুমায়ুন শাহ এই প্লেস প্রতিষ্ঠিত করেন। আর নবাব সিরাজউদ্দৌলা যেখানে থাকতেন সেটা ভাগীরথী নদীতে তলিয়ে গেছেন। আর ভিতরে ঢোকার জন্য আমরা যখন যাচ্ছিলাম, ভিতরে কোনো ছবি তোলা হবে না, প্রথমেই বাইরে থেকে জানিয়ে দিচ্ছিল, তাই কোনো ছবি তোলাই হয়নি। আর হাজারদুয়ারির সবকিছু আমি দেখাইতে চেয়েছিলাম ভিতরে, কিন্তু দেখতেই তো পাচ্ছিলে, মানে এটাই বলছিল যে ভিতরে ক্যামেরা করলে কিন্তু ফাইন 5000 টাকা। এই কারণে আমি একটা ক্লিপও নিতে পারিনি ভয়ে। 5000 টাকা ফাইন কোথা থেকে এখন দেবো। তাই মানে যেখানে ক্যামেরা করা মানে কোনো বাধা ছিল না, সেখানে ক্যামেরা করেছে, কোনো ব্যাপার ছিল না। কিন্তু মানে যেখানে বারণ আছে সেখানে তো করতে আর পারি না। তাই হাজারদুয়ারির ভিতরটা সেরকম আর দেখাতে পারলাম না। হাজারদুয়ারির বিষয়ে তো বললাম, সব কিছু শুনতেই পেলে তোমরা। মানে 5টা বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। তো যাই হোক, আজকে ব্লগটা এ পর্যন্তই। জানি খুব ভালো লাগেনি, আর যেরকম ভালো যদি লেগে থাকে লাইক করে দিও। পরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নতুন নতুন আরও ব্লগ আসবে, দেখতে থাকবে। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুরাকে শেয়ারও একটু করে দিও।